ওই ব্লু ড্রেসটা খুব পছন্দ হয়েছে মা, নেব? আরে দেখো মেয়ের কাণ্ড, তোকে এতবার করে বলিসেনি যে হালকা রঙের জামা কাপড় পরিস না, ওসব তোকে মানায় না। মেয়ের সেই ঘুরে ফিরে চোখ যায় খালি ওসব রঙের দিকে। তার চেয়ে ওই ব্রাউন ড্রেসটা দেখ, ওটা বেশি মানাবে তোকে। ঠিক আছে মা, তাহলে ওটাই নাও। ঠিক তো? পছন্দ হয়েছে তোর ওটা? হয়েছে মা। সৌরসেনী শ্লেষের হাসি হাসে, মনে মনে ভাবে আমি কি রঙের পোশাক পরব সেটা যখন আমি না, সমাজ আর তোমরাই ঠিক করে দাও, তাহলে আর আমায় সঙ্গে করে কেন নিয়ে যাও জামা কাপড় কিনতে? অবশ্য এই ঘটনা সৌরসেনীর জীবনে নতুন নয়। জ্ঞান হওয়ার থেকেই গাত্র বর্ণের জন্য সমাজ থেকে শুরু করে ঘরের মানুষ সবার কাছেই ঠাট্টা তাচ্ছিল্য সহ্য করেছে ও। সৌরসেনী মা বাবার প্রথম কন্যা সন্তান। তার গায়ের রং কালো, সকলেই অল্প বিস্তর ভুরু কুঁচকে ছিলেন। আর সৌরসেনীর ঠাকুমা বিরক্ত মুখে বলেছিলেন, এই জন্যই তখন খোকনের বাপকে বলেছিলাম, ওগো পাত্রী ফর্সা হলে কি হবে, পাত্রীর বাপ মায়ের গায়ের রংটা দেখো গো, মেয়ে ফর্সা হলেও বাপ মায়ের জিন তো আছে নাকি, যদি আমার বংশধর ওই রং পায়। শুনলেন না তখন তিনি আমার কথা, এখন পস্তাক। সৌরসেনীর ঠাকুরদা অবশ্য এসবে কান দেননি। তিনি হেসে বলেছিলেন, তবে ঠাকুর ঘরে যে কালী মূর্তি আছে তার গায়ের রংটাও সাদা করে দাও, তারপর পুজো করো। তারপর নাতনিকে সস্নেহে কোলে তুলে নিয়ে বলেছিলেন, স্বয়ং শ্যামা এসেছেন আমার ঘরে, আমার এই মা অনেক বড় হবে একদিন, সমাজের যা কিছু অন্ধকার কালো তা এই কালো মেয়েই দূর করবে একদিন নিজের উজ্জ্বলে। সৌরসেনীর ঠাকুমা নীলিমা অবশ্য সেসবে কান দেননি। তিনি সৌরসেনীর জন্মের পর উঠতে বসতে কথা শোনাতেন সৌরসেনীর মা সুস্মিতাকে, খোঁটা দিতেন সুস্মিতার মা বাবার গায়ের রং নিয়েও। প্রথম প্রথম সুস্মিতা মেয়েকে বুকে টেনে নিয়ে কাঁদতেন ঘরের দরজা বন্ধ করে। কিন্তু যতদিন যেতে লাগলো সুস্মিতা নীলিমা দেবীর করা সমস্ত অপমানে রাগ গিয়ে পড়ল শিশু সৌরসেনীর উপরেই। সৌরসেনী তখন সবে 4-5 বছরের শিশু। সুস্মিতা এক প্রকার সহ্যই করতে পারতেন না যেন মেয়েকে। সামান্যতম ভুল করলেই একবেলা খেতে না পাওয়া, কখনো বা ঘরে আটকে থাকা, এত কিছুতে রাগ পড়তো না সুস্মিতার। তিনি রেগে দাঁত কিড়মিড় করতেন মাঝে মাঝেই। আজ তোর জন্য আমাকে আমার মা বাবাকে সবাই ছোট করার সুযোগ পায়, কেন জন্মালি তুই? জন্মের আগেই কেন মরে গেলি না বল? শিশু সৌরসেনী এসব শুনে ভয়ে কেঁদে ফেলত আর ছুটে চলে যেত ঠাকুরদা বিপিনবাবুর কাছে। সৌরসেনীর বাবা সৌরভবাবু অফিসে থাকেন দিনের অনেকটা সময়, চাইলেও বাবাকে সেভাবে কাছে পায় না ও। এই বাড়িতে একমাত্র বিপিনবাবুই সহমর্মী সৌরসেনীর, তাই দিনের বেশিরভাগ সময়টা ও ওর কাছেই কাটায়। তিনি ছড়ার বই এনে দিয়েছেন ওকে, এনে দিয়েছেন নামতার বইও। আচ্ছা দাদুন, মা সবসময় এত বকে কেন আমায়, আর ঠাম্মাও কেন কোলে নেয় না আমায়? বলো না দাদু, বলো না। জানি না রে মা, বয়স বাড়লে বোধ হয় মানুষরা বোকা হয়ে যায় রে দিদিভাই। কেটে গেল আরও 2 বছর। সুস্মিতা সন্তান সম্ভবা হলেন আবার, কিন্তু তিনি প্রত্যেকটা মুহূর্তে ভয়ে থাকেন, যদি এই সন্তানটিও কৃষ্ণবর্ণ হয়। একদিন সুস্মিতা সৌরভের কাছে কেঁদে ফেলে বললেন, হ্যাঁ গো, বাচ্চার গায়ের রং কী হবে সেটা পরীক্ষা করা যায় না গো কোনোভাবে। যদি এই বাচ্চাটাও সেনির মতো হয় তাহলে না হয় নষ্ট করে দেওয়া যাবে। এসব কি বলছো তুমি সুস্মিতা, পাগল হয়ে গেছো? আমি এই 7টা বছর ধরে অনেক সহ্য করেছি সৌরভ, আর পারছি না, বিশ্বাস করো। দ্বিতীয় সন্তানটি জন্মের পর অবশ্য সুস্মিতা হাঁপ ছেড়ে বাঁচলেন, কারণ এই সন্তানটি পুত্র সন্তান এবং সেই সাথে গৌরবর্ণ। নবজাতককে দেখে নীলিমা দেবীর আনন্দ দেখে কে? তিনি তাকে কোলে নিয়ে বললেন, ও মা, গোপাল এসেছে যে। নবজাতকের নাম রাখা হলো সূর্য। সৌরসেনী ভাইকে খুব ভালোবাসে, দিদির সাথে হেসে খেলেই বেড়ে উঠল ও। সুস্মিতার এখন আর মেয়ের উপর আগের মতো রাগ নেই বটে, তবে প্রতিটা মুহূর্তে সৌরসেনী অনুভব করে তার আর তার ভাইয়ের মধ্যে পার্থক্য অনেক এ বাড়িতে, বিশেষত তার মা আর ঠাকুমার কাছে। সৌরসেনী অবশ্য এসবের জন্য দুঃখ পেলেও কখনো ভাইয়ের উপর রাগ করেনি, বরং আগলে রেখেছে তাকে। বাড়ির বৈষম্যের মধ্যেও 2 ভাই বোন দিব্যি বেড়ে উঠল একে অপরের বন্ধুর মতো। কোনো প্রকার হিংসা অহংকার ঠাঁই পায়নি কোনো দিনই তাদের মিষ্টি সম্পর্কের মাঝে। সৌরসেনী আজ কলেজে পড়ে আর ভাই পড়ে ক্লাস 6-এ। সৌরসেনী বরাবরই
ব্রিলিয়ান্ট স্টুডেন্টের আওতাভুক্ত। স্কুল হোক কি কলেজ, ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি ও কোনো দিন। ভাইকে ওই পড়ায়। সৌরসেনীর ঠাকুরদা গর্ব করে বলেন, কি নীলিমা, কি বলেছিলাম আমি? বলেছিলাম না আমার এই মা একদিন আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে? ছাড়ো তো, মেয়ে মানুষ, তার আবার ফার্স্ট হয়ে টয়ে কী হবে শুনি? আজও বিয়ের সময় লোকে পাত্রীর রূপটাই দেখে, ডিগ্রি ফিগ্রি দেখে না। সুস্মিতা মনে মনে সৌরসেনীর প্রতি আর আগের মনোভাব না রাখলেও সেভাবে কাছে টেনেও নেননি কোনোদিন মেয়েকে। তাই মেয়ে ভালো রেজাল্ট করলেও আনন্দটুকু মনেই রেখেছেন, শুধু প্রকাশ করেননি সেভাবে, আর আশীর্বাদ করে গেছেন মনে মনে। কলেজে সৌরসেনীর একজন ছেলেকে বড্ড মনে ধরল। ছেলেটির নাম তন্ময় দত্ত। সৌরসেনী যদিও তার এই মনের কথা কখনো জানায়নি কোনো বন্ধুকে, কারণ এমনিতেই গায়ের রঙের জন্য বন্ধু বান্ধবীরা তাকে হাবে ভাবে বুঝিয়ে দেয় যে ক্লাসে প্রথম হলেও কারোর ভালোবাসা পাওয়ার সে অযোগ্য। কিন্তু বেশি দিন নিজের এই অনুভূতি ও লুকিয়ে রাখতে পারল না। সৌরসেনীর এক ক্লাসমেট বিনা লক্ষ্য করল ক্লাসে আজকাল সৌরসেনী পড়া মন দিয়ে শোনার বদলে তন্ময়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। একদিন সৌরসেনী আর বিনা যখন একসাথে ফিরছিল কলেজ থেকে, বিনা বাঁকা হেসে বলল, আজকাল ক্লাসে কার ভাবনায় তন্ময় হয়ে থাকিস? ধুস, যত আবল তাবল কথা তোর, বলেই লাজুক হেসে মুখ নামিয়ে নিল সৌরসেনী। না বস, আবল তাবল বলে কথা ঘোরালে তো হবে না, তোর মুখের ওই লাজুক হাসি বলে দিচ্ছে সত্যিটা। ক্লাসে বিনার মতো পেট পাতলা মেয়ে আর দুটো নেই, তাই ওর দৌলতেই গোটা ক্লাস জেনে গেল সৌরসেনীর মনের কথা। বেশিরভাগ ছাত্র ছাত্রী হাসাহাসি করল সৌরসেনীকে নিয়ে। শালা বামন হয়ে চাঁদ ছোঁয়ার শখ, তন্ময় যদি অর্জুন হয় তো ও তারকা রাক্ষসী। যা বলেছিস, পাশাপাশি মানাবে ওদের কোনো দিন? তাই না তাই, ক্লাসে ফার্স্ট হয় বলে নিজেকে মিস ওয়ার্ল্ড ভেবে নিয়েছে যেন। এই কথাগুলো হামেশাই শোনা যায় ক্লাসে সৌরসেনীর অনুপস্থিতিতে। তন্ময় অবশ্য এসব কথা শুনলেই প্রচণ্ড রেগে যায়, বলে, ওর মতো রেজাল্ট করতে পারিস না বলে এত ফ্রাস্ট্রেশন? আর কালো মানুষরা বুঝি সুন্দর হয় না? কখন অনুভব করেছিস রাতের কালো আকাশের রূপ, রস, গন্ধ? কখনো পান করেছিস ঝড়ের কালো মেঘের সৌন্দর্য সুধা? মন্দিরের কালীকে ভক্তি ভরে পুজো করিস, অথচ জীবন্ত কালীকে এত নিচু চোখে দেখিস তোরা? ছি! তন্ময় ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ে সৌরসেনীর প্রতি। সমাজের কটাক্ষকে উপেক্ষা করেই শুরু হয় দুটির দুরন্ত প্রেম। নদীর পাড়ে হাতে হাত রেখে বিকেলে কাটানো থেকে শুরু করে গভীর অন্তরঙ্গতা সবটুকু উপভোগ করেছে দুই প্রেমিক প্রেমিকা। কেটে গেল 3 বছর। কলেজ ছেড়ে দুটিতেই ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে। প্রেম, পড়াশোনা, খুনসুটি আর অন্তরঙ্গতায় দিব্যি কেটে গেল 2 বছর। ইউনিভার্সিটি পাস করার পর চাকরি পেয়ে গেল দুজনেই। তন্ময় চাকরি পেল ব্যাংকে, আর সৌরসেনী পেল এক বেসরকারি সংস্থায় মোটা মাইনের চাকরি। সৌরসেনী বাড়িতে জানালো তাদের সম্পর্কের কথা। সৌরসেনীর মা ঠাকুমা তো এক পায়ে খাড়া, কারণ তাদের মতে তাদের বাড়ির তথাকথিত অসুন্দর মেয়েকে পার করতে অনেক সমস্যার মুখোমুখি হতে হতো তাদের। তাই তন্ময়ের মতো এত সুন্দর পাত্র পেয়ে তারা এক প্রকার ধন্য। শুধু সৌরসেনীর ঠাকুরদা বলেছিলেন, আমার মা লক্ষ্মী তো যেমন তেমন মেয়ে নয়, একদম কোহিনূর হিরে। ওই ছেলে ওর সঠিক মূল্য দিতে পারবে তো? তার কথায় নীলিমা দেবী মুখ কুঁচকে বলেছিলেন, ওই তো কয়লার মতো রং, তাকে নিয়ে বুড়োর আধিক্যতা দেখো না। সৌরসেনী তন্ময়ের সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নিতে চেয়েছিল, কারণ ছোট থেকে এত অপমান সহ্য করে সে ক্লান্ত। তাই এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে চলে যেতে চায় ও। সেই মতো একদিন তন্ময়ের সাথে দেখাও করলো সৌরসেনী এই ব্যাপারে কথা বলার জন্য। তোমার সম্পর্কে বাড়িতে আমি বলেছি সেনী, ছবিও দেখিয়েছি তোমার। আঙ্কেল আন্টি কি বললেন গো? সেনী, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো কেমন? তন্ময় সৌরসেনের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, প্লিজ ভুল বুঝো না আমায়। ভুল কেন বুঝবো তন্ময়? তুমি খুলে বলোই না সবটা। দেখো সেনী, বাবার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে গো। বাবা চান তুমিই তার পুত্রবধূ হও। তবে মা... আন্টি কি বললেন গো? আসলে সেনী, মায়ের হার্টের অসুখ তুমি তো জানোই, তাই মায়ের ইচ্ছের বিরুদ্ধে আমি বাবা কেউ একটাও কথা বলি না, কারণ ডাক্তার বলেই দিয়েছেন
বেশি উত্তেজনা মায়ের পক্ষে ভালো নয়। হ্যাঁ তন্ময়, এগুলো তো সবই আমি জানি। সেনি তন্ময় মাথা নিচু করে বলল, তোমার ছবি দেখে মা একদমই মেনে নেননি তোমায়, মেনে নেননি আমাদের সম্পর্কটাকেও। মা তোমার ছবি দেখেই খুব উত্তেজিত হয়ে পড়েন, বলেন এই মেয়েকে আমি কিছুতেই ঘরের বউ হিসেবে মানব না। ইস, কি গায়ের রং দেখেছিস? ছি, এমন মেয়েকে তোর মতো ফর্সা টুকটুকে ছেলের পাশে মানায় না বাবা। কিভাবে ওই মেয়েকে মনে ধরল তোর? একটু থেমে তন্ময় বলল, জানো সেনি, আমি আর বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মা বললেন ওই মেয়েকে বিয়ে করিস যদি তুই, আমি আজ থেকেই সব ওষুধ খাওয়া বন্ধ করে দেব, মরে যাব আমি, তারপর আমার লাশের উপর দিয়ে বিয়ে করতে যাস তুই। তন্ময় গম্ভীর গলায় বলল, হাজার হোক উনি আমার মা সেনি, কত কষ্ট করে মানুষ করেছেন উনি আমায়, বলো তো। আজ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে কি পারি আমি একটা সামান্য ব্যাপারের জন্য? কি বললে তুমি তন্ময়? সামান্য ব্যাপার? এতদিন এত সুন্দর মুহূর্ত, প্রতিটা মুমেন্ট, একে অপরের পাশে থাকার প্রমিস, কাছাকাছি আসা, এই সব কিছু তুমি সামান্য মনে করো তন্ময়? সেনি, তুমি কেন এতটা অবুঝ হচ্ছ? আমার দিকটা একবার ভাবো। আমি মায়ের একমাত্র সন্তান, আমি ছাড়া উনার আর কে আছে? তোমার সাথে তো আমার দুদিনের পরিচয়, আজ আছো কাল নাও থাকতে পারো, তোমার কাছে অপশন আছে অন্য কাউকে বিয়ে করার, কিন্তু আমার মায়ের জন্য আমি ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। তুমিও তন্ময়, তুমিও সমাজের আর 5টা মানুষের মতো আমার জীবনসঙ্গী হিসেবে অযোগ্য ভাবলে? না সেনি, তোমায় অযোগ্য বলবো সেই স্পর্ধা আমার নেই। আসলে অযোগ্য আমি সেনি, তুমি নও। তুমি আমার চেয়েও বেটার কাউকে ডিজার্ভ করো। সৌরসেনীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু আগের মতো তন্ময় আর সস্নেহে মুছিয়ে দিল না তার চোখের জল। তন্ময় হেঁটে যেতে লাগলো নিজের পথে। সৌরসেনী কান্না ভরা গলায় চিৎকার করতে লাগলো, আমার সাথে এতগুলো দিন কাটানোর আগে কি অনুমতি নিয়ে এসেছিলি তোর মায়ের? কাপুরুষ কোথাকার! আর হ্যাঁ রে, আমি অযোগ্য নই, অযোগ্য তুই। শুধু তুই না, এই সমাজ অযোগ্য। যারা কালো মানুষ ঘৃণা করে তারা অযোগ্য। তোরা কেউ ডিজার্ভ করিস না আমায়, কেউ না। সৌরসেনী কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। আকাশে কালো মেঘ জমল, নেমে এলো বৃষ্টি ধরিত্রীর বুকে। সৌরসেনীর মনে হলো ওই কালো মেঘ যেন ওকে বলছে, বোকা মেয়ে, কাঁদছিস কেন এভাবে? তুই যে কি সে কথা সমাজ দূর, তুই নিজেই জানিস না। আমায় দেখ তো একবার, এই পৃথিবীর বুকে বৃষ্টি আনি আমি, ফসল ফলাই আমি, শস্য শ্যামলা করি আমি, আবার এই আমি বিধ্বংসী ঝড় হয়ে তছনছ করে দিতে পারি সব কিছু। কালোর যে অনেক ক্ষমতা রে, এ কথা তুই কবে বুঝবি? বাড়িতে বিয়ে ভাঙার কথা শুনে তুমুল অশান্তি শুরু হয়ে গেল। সুস্মিতা বললেন, বামন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলি, হলো তো? হুমড়ি খেয়ে পড়লি তো মাটিতে। নীলিমা দেবী বললেন, কদিন ময়ূরের পালক লাগিয়ে খুব ময়ূরী সেজে ঘুরেছিল ময়ূরের সাথে, কিন্তু সে তো ময়ূর, কাকে বিয়ে করতে তার বয়েই গেছে, এখন বোঝো ঠেলা। ছেলেটার গালে এক কষিয়ে চড় মারতে পারলি না মা? বিপিনবাবু বললেন, 2 গালে 2টো চড় মেরে গাল লাল করে দিতে হয় ওর। কি আর করব বলো দাদুন, হাজার হোক ভালোবেসেছি তো। তাছাড়া ও বেশ চিন্তান্বিতও ছিল আন্টিকে নিয়ে, তাই মরার উপর আর খাড়ার গা দিইনি। তা বেশ করেছিস দিদি। সূর্য বলল, ওই হনুটা তোর রাগ তো দূর, করুণারও যোগ্য নয়। বিপিনবাবুর মতো সূর্য দিদি বলতে অজ্ঞান। একবার তো স্কুলে গার্জেন কলও হয়েছিল সূর্যর এই কারণেই। সূর্যর এক ক্লাসমেট অরিন্দম সূর্যকে ঠাট্টা করে বলেছিল, মা বলে তোর দিদিটাকে দেখতে একদম রাক্ষসীর মতো, কি বিচ্ছিরি ওয়াক। দিদির এই অপমান সূর্য সহ্য করতে পারেনি, এমন মেরেছিল অরিন্দমকে যে বেচারা 7 দিন বিছানায় পড়েছিল। বাড়িতে এসে সুস্মিতা তখন ঘা কতক দিয়েছিল ওর পিঠে। ও বলেছিল, তুমি আমায় মারতে মারতে মেরে ফেললেও দিদির নামে বাজে কথা আমি সইব না কোনো দিন। দিদিকে যে খারাপ কথা বলবে তাকে খুন করে ফেলবো আমি। সূর্য এখনও বলে, নেহাত মা আর ঠাকুমাকে বাজে কথা বলতে নেই তাই, নয়তো ওই দুটোও খুব বাজে মহিলা। ছি সূর্য, বড়দের সম্বন্ধে অমন বলতে নেই রে। কিশোর ভাইকে বুকে টেনে নেয় সৌরসেনী। দিনে দিনে নিজের বাড়িটা যেন সরসজ্জায় পরিণত হয়ে যাচ্ছিল সৌরসেনীর কাছে। উঠতে বসতে মা ঠাকুমার কাছে অপমান সহ্য করতে করতে ক্লান্ত হয়ে উঠেছিল ও। আজকাল আবার বাবাও যোগ দিয়েছে ওদের সাথে। অফিসে কলিগদের অপমান
রাস্তাঘাটে অচেনা লোকদের হাসাহাসি করা ওকে নিয়ে, সেই সাথে বাড়ির দম বন্ধ করা পরিবেশ সদ্য মন ভাঙা সৌরসেনীকে যেন সব দিক থেকে শেষ করে দিচ্ছিল। রাতে শুয়ে কিছুতেই ঘুম আসছিল না ওর, বালিশ জলে ভিজে যাচ্ছিল। আর ছোট থেকে আজ পর্যন্ত অচেনা মানুষ থেকে শুরু করে চেনা মানুষের করা প্রত্যেকটা অপমান মনে পড়ছিল ওর। নিজের অজান্তেই সৌরসেনী অস্ফুটে বলে উঠল, পড়াশোনার ডিগ্রি, চাকরি, মনের পবিত্রতা, এই সব কিছুকে ছাপিয়ে যায় গায়ের রং, তথাকথিত শারীরিক সৌন্দর্য। তাই আজ আমার মতো যোগ্যতম মানুষকেও উঠতে বসতে সমাজ কথা শোনায়, অপমান করে, অযোগ্য প্রতিপন্ন করে। আস্তে আস্তে ভেজা চোখে বিছানা ছেড়ে উঠে পড়ে সৌরসেনী। ঘরের আলোটা জ্বালিয়ে আয়নার কাছে যায়। আয়নার পাশেই একটা তাক ছিল। ওই তাকে অনেক ফেয়ারনেস ক্রিম রাখা ছিল মায়ের দৌলতে। মা বারবার বকাঝকা করা সত্ত্বেও সৌরসেনী কোনো দিনও একটা ক্রিম ছুঁয়েও দেখেনি। তাকে রয়েছে একটা গিফট প্যাকও, যেটা সৌরসেনীকে জন্মদিনে তার অফিস কলিগরা দিয়েছিল। জন্মদিনের দিন কলিগদের সামনেই প্যাকটা খুলেছিল সৌরসেনী, আর খুলেই হতবাক হয়ে গিয়েছিল ও। প্যাকের ভেতর অনেক ফেয়ারনেস ক্রিম ছিল। স্তম্ভিত সৌরসেনীর মুখে কথা সরছিল না। জন্মদিনের আনন্দ মুহূর্তে ম্লান হয়ে গিয়েছিল তার। নির্লজ্জ কলিগরা হেসে বলেছিল, তুমি অনন্য সুন্দরী সৌরসেনী, শুধু স্কিনের রঙটা একটু ব্রাইট হলেই একদম কেল্লা ফতে। সৌরসেনী তাক থেকে একটা ফেয়ারনেস ক্রিম নিল, তারপর সেই ক্রিম মাখলো মুখে হাতে, তারপর এগিয়ে গেল টেবিলের দিকে। একটা কাগজ আর পেন নিল ও। পরের দিন সকালে হাজারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না সৌরসেনী ঘর থেকে। দরজা ভেঙে দেখা গেল সৌরসেনী নিথর হয়ে পড়ে আছে বিছানায়। বিপিনবাবুর ঘুমের ওষুধের শিশিটা প্রায় খালি, আর পাশে পড়ে আছে একটা চিরকুট, যাতে লেখা, এই পৃথিবীতে বাস করার অযোগ্য আমি, বিদায় নিলাম চিরতরে। সৌরসেনীর জ্ঞান ফিরল নার্সিংহোমের বেডে। ও চোখ মেলতেই তরুণ ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, আপনি ঘরে কেবলই বলছিলেন অযোগ্য, কে অযোগ্য জানতে পারি? আমি। সৌরসেনীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কেটে গেছে প্রায় 10-12টা বছর। সৌরসেনীর বিয়ে হয়েছে সেই তরুণ ডাক্তারবাবুটির সাথে, যার নাম সন্দীপ বিশ্বাস। আজ সৌরসেনী হাজার হাজার মানুষের ইন্সপিরেশন ক্রাশ। মিস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত নায়িকা কাম মডেল সৌরসেনীকে আজ কে না চেনে। সে প্রমাণ করে দিয়েছে এই সমাজই অযোগ্যতাকে ডিজার্ভ করার। শুনছিলেন আজকের গল্প অযোগ্য, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।